প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের আরও একটি বই। নাম সেই কুয়াশা। প্রথম খণ্ড। শুরু করছি শেষ অংশ। কেউ ওদেরকে দেখে ফেলার ভয় নেই। কনভেন্টের নানরা পিকনিকের জন্য আমাদেরকে নিয়ে এসেছিল এখানে। শুকিয়ে যাওয়া একটা ঝর্ণা দেখিয়ে বলল সোনিয়া। আগুন জেলে রান্না করেছিলাম আমরা। জঙ্গলে ঢুকে চুরি করে সিগারেট টেনেছিলাম। আহ, কি একদিন ছিল সেটা। স্মৃতিচারণ স্মৃতিচারণের ঝোঁক চেপেছে মেয়েটার মাথায়। আরেকটি আরেকটু এগোবার পর বলল, এদিককার পাহাড়ের মাছ দিয়ে সকালবেলা চমৎকার বাতাস বয়ে যায়। যখন ছোট ছিলাম প্রতি রোববার বাবা আমাদেরকে নিয়ে সকালবেলা ঘুরে ওড়াতেন। আমরা? জিজ্ঞেস করলো কুয়াশা। তোমার আরো ভাই বোন আছে? এক ভাই আর এক বোন। দুজনেই আমার বড়। এখনো ভেস্কোভাতোয় থাকে। বিয়ে শাদী করে পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে ওরা। আজকাল বলতে গেলে দেখা সাক্ষাৎই হয় না। ওদের ব্যাপারে বলার মতো তেমন কিছু নেই। এখনো এখানে পড়ে আছো কেন? লেখাপড়া করেছো কত দূর? বেশি না। লেখাপড়া করেছে কত দূর? বেশি না। ওসবের প্রতি ঝোঁক ছিল না ওদের। সাদাসিধে টাইপের মানুষ। চাষাবাদ আর সংসার ধর্মই ওদের জন্য সব। ঝুট ঝামেলা পছন্দ করে না। তবে আমরা সাহায্য চাইলে ফিরিয়ে দেবে না। না না, তাড়াতাড়ি বলল রানা। সাহায্য চাওয়া তো দূরের কথা, দেখাই করার দরকার নেই। ওরা আমার আপনজন, সিনিয়র। কেন এড়িয়ে যাব ওদেরকে? এর দরকার আছে সোনিয়া। ওটা কোনো জবাব হলো না। দেখো সিনিয়র, আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ তোমরা। জোর করে পড়তো মেহেচিও থেকে সরিয়ে এনেছো। দাদির খুনের বিচার পেতে দাওনি। এখন আবার বাধা দিতে চাইছো ভাই বোনের সঙ্গে দেখা করবার ব্যাপারেও। তোমাদের এসব হুকুম মানতে রাজি নই আমি। অসহায় চোখে কুয়াশার দিকে তাকালো রানা। আবার মেয়েটা ক্ষেপে গেছে ওর উপর। কুয়াশা যদি বুঝিয়ে সুঝিয়ে শান্ত করতে পারে। কেউ তোমাকে হুকুম দিচ্ছে না সোনিয়া, নরম গলায় বলল কুয়াশা। যা বলছি তা তোমার নিরাপত্তার জন্যই বলছি। বিশ্বাস করো। আমার তা মনে হয় না। অন্ধ, অসহায়, নিরপরাধ একজন মহিলার খুনের ঘটনা ধামাচাপা দিতে চাইছো তোমরা কেন? বললাম তো, তোমাকে বাঁচাবার জন্য। যদি মুখ খোলো, ভয়ানক বিপদ ঘনিয়ে আসবে তোমার মাথার উপর। যাদের সঙ্গে কথা বলবে তারাও পড়বে একই বিপদে। তা হতে দেওয়া যায় না। আমার দাদিকে খুন করা হয়েছে। প্রায় চেঁচিয়ে উঠল সোনিয়া। হ্যাঁ, স্বীকার করলো কুয়াশা। কিন্তু পুরো ব্যাপারটা শুধু এই একজনের মৃত্যুকে কেন্দ্র করে নয়। খুব খারাপ কিছু মানুষকে ঠেকাবার জন্য লড়াইয়ে নেমেছি আমরা। তোমার দাদি সাহায্য করেছেন আমাদেরকে। জীবন দিয়েছেন। বিনিময়ে চেয়েছেন তোমার নিরাপত্তা। কি করে সেটা অগ্রাহ্য করব আমরা, বলো? কচি খুকির সঙ্গে কথা বলছো না তোমরা? রাগত্ব স্বরে বলল সোনিয়া। খুব খারাপ মানুষ বলতে কি বোঝাতে চাইছো? খুলে বলো আমাকে। চোখে চোখে কথা হলো রানা কুয়াশান। দুজনেই বুঝতে পারছে মেয়েটাকে অন্ধকারে রাখার উপায় নেই আর। পুরোটা না হোক, সামান্য হলেও আভাস দিতে হবে ওকে। নইলে ঝামেলা পাকাবে। তাই মুখ খুলল রানা। ওরা একদল খুনি সোনিয়া, বলল। দলটা কত বড় তা জানি না, তবে এটুকু জানি প্রচুর ক্ষমতা ওদের। আর 10টা সাধারণ খুনিও নয় এরা। মানুষ হত্যা করে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, বাছাই করে। এর ফলে সংঘাত সৃষ্টি হয় দুনিয়ার আনাচে কানাচে। ব্যক্তিগত সংঘাত, রাজনৈতিক সংঘাত এবং আন্তর্জাতিক সংঘাত। ওরা রয়ে যায় আড়ালে। এটুকু বলে সোনিয়ার প্রতিক্রিয়া দেখলো রানা। মনোযোগ দিয়ে কথা শুনছে মেয়েটা। তুমি শিক্ষিত, আধুনিক মেয়ে সোনিয়া। আমার আর আমার বন্ধুর মধ্যকার সম্পর্কটার গুরুত্ব বুঝতে পারবে। মিস্টার কুয়াশাকে আন্ডারগ্রাউন্ডের অত্যন্ত প্রতিভাবান এক ক্রিমিনাল বলতে পারো। সেই সঙ্গে প্রথম সারি একজন বিজ্ঞানী। আর আমি মাসুদ রানা, আইনের লোক। তারপরেও পরস্পর বিরোধী আমরা একত্র হয়েছি এই খুনিদেরকে ঠেকানোর জন্য। কারণ গোটা পৃথিবীর জন্য ওরা এত ভয়ঙ্কর হুমকি যে তার সামনে আমাদের দুজনের বিভেদটা মোটেই গুরুত্বপূর্ণ নয়। জটিল এক ষড়যন্ত্র এঁটেছে ওরা। সেটা বানচাল করতে না পারলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে যুদ্ধ, বিগ্রহ আর অরাজকতার কবলে পড়ে।
তীক্ষ্ণ দৃষ্টিতে রানার মুখভঙ্গি লক্ষ্য করল সোনিয়া। সন্তুষ্ট হয়ে বলল, সত্যি কথা বলার জন্য ধন্যবাদ সেনিয়র রানা, কিন্তু এসবের সঙ্গে আমার দাদির কি সম্পর্ক? ষড়যন্ত্রটার যখন সূচনা ঘটে সেখানে উপস্থিত ছিলেন তিনি, বলল রানা। প্রায় ৭৫ বছর আগে, ভিলা বারেমেতে। ৭৫ বছর আগে? অবাক হয়ে গেল সোনিয়া। তোমরা বলতে চাইছো এই ষড়যন্ত্রের সঙ্গে দাদির বাদ্রনি মানে কাউন্ট গিলবার্ট জড়িত? শুধু জড়িত নয়, পুরোটাই তার উর্বর মস্তিষ্কের ফসল। অত্যন্ত প্রভাবশালী এবং ক্ষমতাবান লোক ছিলেন তিনি। ফ্রান্স আর ইংল্যান্ডে তার সমকক্ষ আর কেউ ছিল না। দেশ দুটোর ব্যবসায়ীদের নানাভাবে হেনস্থা করেছেন। তাই সরকারের সঙ্গে জোট বেঁধে ব্যবসায়ীরা তার পতন ঘটায়, খুন করে তার 2 ছেলেকে। এর ফলে পাগল হয়ে যান তিনি, আত্মহত্যা করেন। কিন্তু মরার আগে প্রতিশোধ নেবার জন্য দীর্ঘমেয়াদী এক পরিকল্পনা তৈরি করে রেখে যান একদল শিষ্যের কাছে। কাউন্সিল অফ ফেনিস নাম নিয়ে। এরপর থেকে খুনোখুনির ব্যবসায় নামে ওরা। মাঝে বহু বছরের জন্য আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল, কিন্তু এখন আবার ফিরে এসেছে, আগের চেয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে। যেভাবে এগোচ্ছে তাতে কাউন্ট বারেমের ইচ্ছে পূর্ণ হতে দেরি নেই আর। চরম সর্বনাশ ঘটে যাওয়ার আগেই ঠেকাতে হবে ওদেরকে। এটুকু বলে থেমে গেল রানা। প্রয়োজনের তুলনায় বেশি বলে ফেলেছে। যত কিছু তোমার পক্ষে বোঝা সম্ভব তা আমি খুলে বললাম সোনিয়া, ভুল বুঝো না। তোমার দাদির ব্যাপারে সত্যিই দুঃখিত আমরা। ওর খুনিদের শাস্তি চাও তুমি, আমরাও চাই। আশা করি একদিন তা হবে। কিন্তু এ মুহূর্তে পাহাড়ি কিছু মূর্খ লোককে সাহায্য করার চেয়ে অনেক জরুরি কাজ আছে আমাদের হাতে। কয়েক মুহূর্ত নীরব রইল সোনিয়া। একটু পর মাথা তুলে সরাসরি তাকালো রানার দিকে। ওদের কোনো গুরুত্ব নেই তোমাদের কাছে? তার মানে আমারও গুরুত্ব নেই, তাই না? আমি তা বলিনি। ধোঁকা দেওয়ার চেষ্টা করো না সিনর। বুঝতে পারছি কি করছো তোমরা। কার কাছ থেকে কি তথ্য পাচ্ছ তা জানতে দিতে চাও না কাউকে। এজন্যেই দাদির ব্যাপারে কাউকে কিছু বলতে দিচ্ছ না আমাকে। তাতে তোমাদের খবর ফাঁস হয়ে যাবে। যদি কথা না শুনি হয়তো চিরতরে চুপ করাবে আমাকে। এসব তোমার ভুল ধারণা। তবে হ্যাঁ, এ মুহূর্তে তোমাকে ছাড়তে পারবো না আমরা। তার মানে আমি তোমাদের বন্দি? মোটেই না, বলে উঠল কুয়াশা। বরং আমাদের মতো তুমিও একই পথের পথিক। ফেনিসের খবর জেনে ফেলায় আমার আর রানার নামে মৃত্যু পরোয়ানা জারি হয়েছে। অনেকটা তোমারই মতো। আমাদের সঙ্গে থাকলেই তোমার জন্য ভালো হবে। সাহস জোগাচ্ছ নাকি হুমকি দিচ্ছ তুমি সিনিয়র? ফুঁসে উঠল সোনিয়া। মেজাজ খিচড়ে গেল রানার। এতক্ষণ বোঝানোর পরেও যদি এমন আচরণ করে কেউ, মাথা ঠান্ডা রাখা মুশকিল। রুদ্ধ কণ্ঠে বলল, যা খুশি ভাবতে পারো, কিন্তু আমাদের সঙ্গে থাকছো তুমি। কতদিন বা কতটা সময় সিনিয়র? আমাকে নিয়ে শেষ পর্যন্ত কি করবে তোমরা? এখনই ওসব বলতে পারছি না। সময় এলে দেখা যাবে, বলল কুয়াশা। আপাতত বাস্তিয়া পর্যন্ত চলো, আর আস্থা রাখো আমাদের উপর। নিশ্চিত থাকতে পারো আমাদের হাতে তোমার কোনো ক্ষতি হবে না। হতাশায় মাটিতে পা ঠুকলো সোনিয়া। কুয়াশার কথা বিশ্বাস করেনি ও। 18। মোরাতোয় রানার পরিচিত লোকটা ইতালিয়ান, নাম সালভাতোর মাজিনি। বাস্তিয়ার বেশ কিছু ফিশিং বোটের মালিক। তবে তলে তলে সে আসলে আমেরিকার বেতনভুক্ত ইনফরমার। ভূমধ্যসাগরীয় এলাকায় আশেপাশের দেশগুলো নৌ কার্যক্রমের উপর নজর রাখে। সেসবের রিপোর্ট পাঠায় ওয়াশিংটনে। বেশ ক বছর আগেই ওর এই গোমর জানতে পেরেছে রানা, কিন্তু সেটা পাশ করেনি। বরং ওকে নিজস্ব কাজে ব্যবহার করছে প্রয়োজন মাফিক। মাঝিনেও নিজের কাভার অক্ষুণ্ণ রাখার সাথে সাহায্য করে আসছে ওকে। বলা বাহুল্য খুশি মনে নয়। আজও তার ব্যতিক্রম ঘটল না। সরাসরি দেখা করলো না রানা। মোরাতোর একটা দোকান থেকে প্রথমে ফোন করলো লোকটাকে, জানালো কি চায়। ওর কণ্ঠ চিনতে পেরেই চেহারায় চরম বিতৃষ্ণা ফুটল মাজিনির। আজকের পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে গুরুতর। ইতিমধ্যে আমেরিকায় রানার নামে জারি হওয়া হুলিয়ার খবর পেয়ে গেছে সে। পুরস্কারের অঙ্কটা জানতে পেরেছে। এ সময় ওর সঙ্গে নিজেকে জড়ানো মানেই বিপদ। কিছুটা সময়ের জন্য লোভ মাথাচাড়া দিয়ে উঠল মাজিনির ভিতর। ইচ্ছে হলো ওর সিআইএ কন্ট্যাক্টের সঙ্গে যোগাযোগ করে রানাকে ধরিয়ে দিতে।
কিন্তু বাস্তববাদী লোক সে, ক্ষণিকের প্রলোভনকে এড়াতে জানে। তাছাড়া এক অর্থে ওর পেটে ছুরি ঠেকালো রানা, মধু মাখানো ছুরি। হুমকি দিল, যদি রানার অনুরোধ না রাখে তাহলে ওর সত্যিকার পরিচয় ফাঁস করে দেয়া হবে। তার অর্থ একটাই, নিশ্চিত মৃত্যু। ওর মতো দুমুখ সাপকে বাঁচতে দেবে না কেউ। এর সঙ্গে মধুটা হলো, কথা শুনলে $10,000 পাবে সে। 7-5 ভেবে দেখলো মাজিনি। রানাকে ধরিয়ে দেওয়ার পুরস্কারের তুলনায় কম হলেও $10,000 একেবারে ফেলনা নয়। অন্তত ওটা খরচ করার জন্য জ্যান্ত থাকবে সে। রাজি হয়ে গেল প্রস্তাবে। সূর্য অস্তে খানেক আগে নিজের ওয়্যার হাউজের সামনে পৌঁছলো মার্জিনি। দরজা খুলে ঢুকে পড়ল ভিতরে। প্রথমে ছোপ ছোপ অন্ধকার ছাড়া কিছুই দৃষ্টিগোচর হলো না। হাঁটতে হাঁটতে পেছনের দেয়ালের কাছে গিয়ে থামলো সে। হেলান দিয়ে অপেক্ষা করতে লাগলো রানার জন্য। দেখতে না পেরেও বুঝতে পারছে বাঙালি এজেন্ট আশেপাশেই কোথাও আছে। পকেট থেকে একটা সিগারেট বের করে মুখে ঝোলালো মাজিনি। দেশালাই দিয়ে আগুন জ্বালতে গিয়ে লক্ষ্য করলো হাত কাঁপছে। রানার মুখোমুখি হলেই নার্ভাসনেস গ্রাস করে তাকে। তুমি ঘামছো মাজিনি? বাঁ দিকের অন্ধকার থেকে গম গম করে উঠল পরিচিত কণ্ঠ। দেশালাই আলোয় তার মুখ চকচক করছে। আশা করি কোনো দুঃসংবাদ নিয়ে আসনে? চমকে উঠল মাজিনি। মুখ থেকে খসে পড়ে গেল সিগারেট। তবে এক মুহূর্ত পরেই সামলে নিল নিজেকে। কণ্ঠে মধু মিলিয়ে বলল, রানা মাই ফ্রেন্ড, তোমার গলা শুনতে পেয়ে কি যে ভালো লাগছে। ছায়া থেকে আবসা আলোর মাঝে বেরিয়ে এলো রানা। কাঠখোট্টা গলায় বলল, আমি তোমার বন্ধু নই, ছিলামও না কখনো। কাজের কথা বলো। সব ব্যবস্থা হয়ে গেছে। তোমাকে শুধু বাস্তিয়ার 7 নম্বর পিয়ারে গিয়ে আমার নাম বলতে হবে। তাহলেই একটা ট্রলার তোমাকে ভোরের আলো ফোটার আগে লিভর্নোয় পৌঁছে দেবে। ট্রলারের নর্মাল রুট ওটা? ওহো, সাধারণত পিয়ম্বিনোয় যায় ওটা। তবে তোমার জন্য বাড়তি ফুয়েলের কোনো চার্জ ধরবো না আমি। লোকসান যা হবার আমার হোক। এত দিলদরিয়া হলে কবে থেকে? ভুরু কোচকালো রানা। হে হে করে হাসলো মাজিনি। তোমার মতো বন্ধুর জন্য একটু যদি উদার হতে না পারি। ধন্যবাদ, বাধা দিয়ে বলল রানা। পকেট থেকে ডলারে একটা বান্ডিল বের করলো। তবে প্ল্যানে একটু রদবদল হবে। একা নয়, আমার সঙ্গে আরো লোক যাচ্ছে। একটার জায়গায় দুটো ট্রলার চাই আমার। আর চাই দুটো স্পিডবোট। একটায় আমি উঠবো, অন্যটায় আমার বন্ধু। ট্রলার দুটো অপেক্ষা করবে উপকূল থেকে 2 মাইল দূরে, সাগরের মাঝখানে। পিয়ার থেকে স্পিডবোটে চড়ে ওগুলোই যাব আমরা। এরপর একটা ট্রলার যাবে উত্তরে, অন্যটা দক্ষিণে। ঠিক কোথায় যাবে তা আমরা ট্রলারে ওঠার পর জানাবো। অনেক বেশি ঝামেলা হয়ে যাচ্ছে, কাছুমাছু শোনালো মাজিনির গলা। এসব সতর্কতার দরকার নেই, আমি কথা দিচ্ছি। তোমার মুখের কথায় আমার 4 আনাও বিশ্বাস নেই মাজিনি। মুখ কালো হয়ে গেল মাজিনির। বেশ, তোমার কথাই সই। কিন্তু যা চাইছো তার জন্য খরচপাতি অনেক বেড়ে যাবে আমার। বাড়তি টাকা চাইছো, এই তো? ব্যাপারটা তুমি বুঝতে পারছো দেখে ভালো লাগছে। তা তো বুঝি। বান্ডিল থেকে কয়েকটা নোট আলাদা করলো রানা। তোমার কীর্তিকলাপের ব্যাপারে মুখে তালা হেঁটে রাখছি আমি। প্রতিদান হিসেবে ওইটুকু যথেষ্ট হওয়া উচিত। তারপরেও আপাতত এই $5,000 রাখো। রানা বন্ধু আমার, তুমি বলেছিলে 10,000। প্রতিবাদ করে উঠল মাজিনি। 5,000-এ তো আমার 2 ট্রলার আর 2 স্পিডবোটের ফুয়েলের খরচও মিটবে না। ক্রুদেরকে টাকা দেবো কোত্থেকে? আমার ভাগের কথা না হয় বাদই দিলাম। পুরোটা অ্যাডভান্স দেব এমন কথা তো বলিনি। অর্ধেকটা পাওনা থাকুক, মানে বাড়তি খরচ ছাড়া আর কি। ওটা কত দিতে হবে? খরচের ব্যাপারে তোমার তো আইডিয়া থাকার কথা। সব কিছুর দাম যেভাবে বাড়ছে, 15% হলে চলবে। অন্য কেউ হলে রাজি হতাম না, তবে তোমার কথা আলাদা। শুনে খুশি হলাম। তাহলে বাড়তি 1,500 আর অরিজিনাল পাস, মোট $6,500 পাওনা রইল তোমার। মরে যাব বন্ধু। আকুতির ঝরলো মাজিনি ঝরালো মাজিনি। এখন যদি টাকা না দাও পরে কোত্থেকে পাবো? এখান থেকে বেরিয়ে তুমি তো দুনিয়ার আরেক প্রান্তে চলে যাবে, খোঁজও পাওয়া যাবে না তোমার। এত অস্থির হবার কিছু নেই, আশ্বস্ত করলো রানা। তোমার টাকা মেরে দেওয়ার কোনো ইচ্ছে নেই আমার। $6,500 আমি তোমার ডলারে রেখে যাব। কোনটায় তা এখনই বলছি না,
দুটোতেই তল্লাশি চালাতে হবে তোমাকে। ফরওয়ার্ড ব্যাংক হেডের তলায়, সেন্টার স্টার্টের ডানে, ডেকের তক্তার নিচে থাকবে টাকাটা, সহজেই খুঁজে পাবে। গুড গড, আমি কেন? বোটের ক্রুরাও তো খুঁজে পাবে। ওরা খুঁজতে যাবে কেন? আমি তো কাউকে বলে কয়ে লুকাতে যাচ্ছি না টাকা। তাও ব্যাপারটা বড্ড রিস্কি হয়ে যায়। আমার ক্রুদেরকে তুমি তো চেনো না। টাকার গন্ধ পেলে আপন মায়ের পেটেও ছুরি ঢোকাতে পারে ওরা। প্লিজ রানা, একটু ভাবো আমার দিকটা। খামোখাই চিন্তা করছো তুমি মাজিনি। ডলার দুটো হারবারে ফিরলেই টাকাটা বের করে নিও। যদি না পাও, খোঁজ নিয়ে দেখো ক্রুদের মধ্যে কারো একটা হাত উড়ে গেছে। ডলারগুলোর সঙ্গে বুবি ট্র্যাপ থাকবে? হতভম্ব গলায় জানতে চাইল মাজিনি। ছোট একটা প্লাস্টিক চার্জ, জানালো রানা। একটা সেট স্ক্রু লাগানো থাকবে পাশে। তুমি দেখেছ আগে, ওটা খুলে নিও, তাহলেই আর ভয় নেই। তিক্ততা জমল মাজিনির চেহারায়। রানার কৌশল ধরতে পেরেছে। টলারে থাকবে টাকা, কাজেই জলযান দুটোর উপর কোনো ধরনের ঝুঁকি নিতে পারবে না সে। সাহস করবে না কাউকে খবর দিতে। তাতে লড়াই বাঁধার এবং টলারের ক্ষতি হবার সম্ভাবনা। ওগুলো যখন হারবারে ফিরবে, ততক্ষণে স্পিডবোট নিয়ে রানা পগার পার হয়ে যাবে। বুদ্ধি বটে বাঙালিটার। হতাশ হয়ে মেনে নিল পরাজয়। ঠিক আছে, কাজ ঝাঁকালো সে। আজকের রাতের সিগন্যাল কি হবে? সিম্পল, পরপর দুবার আলো জ্বালতে বলো তোমার লোকজনকে। সাড়া না পেলে কয়েক মিনিট পর আবার, যতক্ষণ টলার না থামছে। আলো জ্বেলে যেতে হবে ওদেরকে, যেন স্পিডবোট নিয়ে মহাসাগরে বিপদে পড়েছে। আচ্ছা, বলে দেব। রুমাল বের করে মুখের ঘাম মুছল মাজিনি। আর কিছু? ও, তুমি যেতে পারো। হাঁটতে শুরু করলো মাজিনি। ওয়ার হাউসের দরজার কাছে পৌঁছে ঘাড় ফেরালো ক্ষণিকের জন্য। রানা আবার মিলিয়ে গেছে অন্ধকারে। পুরো দুদিন হলো রানা কুয়াশার সঙ্গে আছে সোনিয়া, কিন্তু এখনো মেয়েটাকে পুরোপুরি বুঝে উঠতে পারছে না ওরা। একটা সিদ্ধান্তে আসা দরকার ওর ব্যাপারে, অথচ পারছে না। কি যেন একটা লুকাচ্ছে সোনিয়া। সেটা জানার আগে ওকে হাতছাড়াও করা চলে না। কৌশিকা থেকে বেরোবার পর নিঃসন্দেহে মুক্তি চাইবে ও। ঠেকাবে কি করে? ভাবনা চিন্তা করে প্রস্তাব দিল রানা, একটা কাজ দেয়া হোক ওকে। সেই কাজের সুতোয় বাধ্য করবে সোনিয়াকে ওদের সঙ্গে থাকতে। কি কাজ জানতে চাইল কুয়াশা। জবাবে রানা মেয়েটাকে ওদের দুজনের মধ্যকার কন্ট্যাক্ট হিসেবে ব্যবহার করতে চাইল। আলাদা হয়ে যাবার পর সরাসরি যোগাযোগ রাখা ওদের জন্য ঝুঁকিপূর্ণ। মিডল পার্সন ব্যবহার করতে পারলে ভালো হয়। তাছাড়া ওদের একজনের কাভার হবার জন্য বলা যায় ওকে। শত্রুরা দুজন পুরুষকে খুঁজছে, কোনো জুটিকে নয়। এতে ব্যস্ত রাখা যাবে সোনিয়াকে। ওদের সঙ্গে থাকার একটা যুক্তিও দেখানো যাবে। প্রস্তাবটা ভালো, স্বীকার করলো কুয়াশা। কথা হলো ওকে সঙ্গে রাখা কতখানি নিরাপদ। সন্দেহ নেই বিরূপ পরিস্থিতির মধ্যে পড়তে হবে ওদেরকে পদে পদে। তার মাঝে যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে মেয়েটা, মহাবিপদ দেখা দেবে ওর সঙ্গীর জন্য। এখন পর্যন্ত অবশ্য উদ্বিগ্ন হওয়ার মতো কোনো আচরণ করেনি সোনিয়া। রানা কুয়াশার কথা শুনছে বাধ্য মেয়ের মতো। বাস্তিয়াতে নিয়ে এসেছে কোনো ধরনের ঝুটঝামেলা ছাড়া। মোরা তো ছাড়ার পরে হাঁটতেও হয়নি ওদেরকে। রাস্তার ধারে হাত তুলে একটা লক্করমার্কা বাস থামিয়েছে ও। দুই সঙ্গীকে নিয়ে উঠে বসেছে তাতে। সামনের দিকের একটা সিটে সোনিয়াকে নিয়ে বসেছে কুয়াশা। রানা বসেছে পিছনে একা। বাস্তিয়ায় পৌঁছানোর পর রাস্তার ভিড়ের মাঝে মিশে গেল ওরা। এগোলো ও অটোর ফ্রন্টের একটা মদ্যশালার দিকে। জঘন্য এক জায়গা। রানা গেছে আগে। ভদ্রলোকেরা কখনো পা ফেলে না ওখানে। রাত পর্যন্ত গা ঢাকা দিয়ে থাকার জন্য চমৎকার। ওদের খোঁজে কেউ মদ্যশালায় ঢুকলেই স্পট করা যাবে। ভিতরে ঢুকে সোনিয়াকে আলাদা একটা টেবিলে বসালো ওরা। রানা কুয়াশা বসলো একসঙ্গে একান্তে কথা বলার জন্য। আর চোখে নজর রাখলো সঙ্গিনীর উপর। দেখা যাক মাতাল প্রণয় প্রার্থীদেরকে কিভাবে সামলায়। এ এক ধরনের পরীক্ষা। ফিল্ডে ওর উপর কতখানি আস্থা রাখা যায় তার প্রমাণ পাওয়া যাবে। উইস্কির অর্ডার দিয়ে রানার দিকে ফিরল কুয়াশা। কি বুঝছো? শিওর না, রানা বলল। নিজেকে গুটিয়ে রেখেছে মেয়েটা। খোলস থেকে কিছুতেই বের করতে পারছি না ওকে। খামোকাই হয়তো সন্দেহ করছো, কুয়াশা বলল। মানসিক যন্ত্রণার মধ্যে আছে ও। এ অবস্থায় স্বাভাবিক আচরণ আশা করা যায় না কারো কাছ থেকে। মানসিক এই যন্ত্রণা নিয়েই আমার খটকা।
দাদি মারা যাওয়ার আগে থেকেই মনে হয় শুরু হয়েছে ওটা। সব জগৎ ছেড়ে পড়তো ভেসি ওর পাহাড়ে আশ্রয় নিয়েছিল কেন? শুধুই কি দাদির সঙ্গে সময় কাটানোর জন্য? আমার বিশ্বাস হয় না। অনেকভাবেই ব্যাখ্যা করা যায় সেটার। পুরো ইটালি জুড়ে অর্থনৈতিক মন্দা চলছে। চাকরি বাকরি নেই কোথাও। কাজ না থাকলে পেটে খাবার জুটবে কোত্থেকে? তাই হয়তো দাদির কাছে গিয়েছিল। অথবা কাউকে ভালোবেসে ধোকাও খেতে পারে। ঘটতে পারে অনেক কিছুই। অস্বীকার করছি না, কিন্তু এরকম আচরণ করলে কারো উপর বিশ্বাস রাখা একটু মুশকিল হয়ে যায় না? দাদি দাদির খুনিদেরকে শাস্তি দিতে চায়ও। আমার তো মনে হয় দলে ফেরানোর জন্য এটুকুই যথেষ্ট। ওহো, ওকে কনভিন্স করতে হবে পাহাড়ি অধিবাসীদের সঙ্গে ফেনীদের কানেকশন আছে। তা তো করেইছি আমরা। ওই সময় ওর মাথায় ঠিক ছি- ওই সময় ওর মাথা ঠিক ছিল না। কি বলেছি না বলেছি। এখন যদি পরোয়া না করে, ঠান্ডা মাথায় সব বোঝাতে হবে ওকে। বোঝাও, মানা করছে কে? ভুরু কুচকালো রানা। আমি? আর কে? হাসলো কুয়াশা। যদ্দূর জানি মেয়ে পটানোর ব্যাপারে তুমি একটা প্রতিভা। ঠাট্টা করছেন? জবাব না দিয়ে মাথা ঘোরালো কুয়াশা। টলতে টলতে মাঝবয়সী এক লোক এগিয়ে এসেছে সোনিয়ার দিকে। ক্ষণিকের জন্য জ্বলে উঠল মেয়েটা। ধমক দিয়ে তাড়িয়ে দিল বেটাকে। ইমপ্রেসিভ, মন্তব্য করলো কুয়াশা। আগুনের টুকরো বললে ভুল হয় না। ওকে তোমারই সামলাতে হবে রানা। এমন মেয়েকে নিয়ে ঘুরতে পারবো না আমি। বেশ, ও আমার সঙ্গে যাবে। মানে যদি রাজি করাতে পারি আর কি। কাজ ঝাঁকালো রানা। তার আগে আমাদের কাজ ভাগ করে নেওয়া দরকার। পকেট থেকে মারিয়া মাজলার দেয়া কাগজটা বের করে আনলো। ভাঁজ করে মেলে ধরল টেবিলের উপর। কাউন্ট পালমিরো রিয়ানচি রোম, পড়ল কুয়াশা। স্যার নাথান উইটিংহাম, লন্ডন ইংল্যান্ড। প্রিন্স অ্যালেক্সেই ভারাকিন, সেন্ট পিটারবার্গ রাশা। সিনিয়র হুয়ান গার্সিয়া, মাদ্রিদ স্পেন। ডেভিড ম্যাহনি, ম্যাসাচুসেটস আমেরিকা। এর মধ্যে স্প্যানিশ ভদ্রলোককে খুন করেছিল কাউন্ট বারেমি। কাউন্সিলে যোগ দেয়নি সে। বাকি চারজন হয়েছিল ফেনিক্সের কর্ণধার। এখন ওদেরকেও বেঁচে আছে কিনা সন্দেহ। তবে অন্তত দুজনের বংশধর অত্যন্ত বিখ্যাত মানুষ। নাইজেল উইটিংহ্যাম ব্রিটেনের ফরেন সেক্রেটারি, আর ডেভিড ম্যাহনি দ্য থার্ড ম্যাসাচুসেটস এর সিনেটর। ওদেরকে চেপে ধরা দরকার। এখনই না। রানা মাথা নাড়ল। এ দুজনের ব্যাপারে জানি আমরা, কিন্তু বাকিরা? তাদের বংশধররা কারা? কোথায় আছে এই মুহূর্তে? যদি কোনো চমক থাকে এর ভিতর, সেটা আগে ভাগেই জেনে নেওয়া দরকার। তাছাড়া মাত্র দুজনের ভিতর সীমাবদ্ধ নয় ফেনিস। এমনও হতে পারে নাইজেল উইটিংহাম আর ডেভিড ম্যাহনি হয়তো কিছুই জানে না ফেনিস সম্পর্কে। এ কথা বলছো কেন? ভুকুটি করল কুয়াশা। কারণ এদের মতো মানুষ কোনো গুপ্ত সঙ্গে সদস্য হবেন বলে বিশ্বাস হয় না। উইটিংহ্যামকে নিষ্কলুষ মানুষ বলে জানে সবাই। জৈবনে সেনাবাহিনীর কমান্ডো ছিলেন। বহুবার দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়েছেন। প্রচুর পদকও পেয়েছেন সে কারণে। সত্যিকার বীর যোদ্ধা। ফরেন অফিসেও তার রেকর্ড তুলনাহীন। কৌশলী, বুদ্ধিমান। আন্তর্জাতিক সমস্যা সমাধানে তার জুরিমেলা ভার। অত্যন্ত শান্তশিষ্ট স্বভাবের। তার প্রোফাইলের সঙ্গে ফেনিসের কানেকশন একেবারেই মেলে না। আর ম্যাহনি? বস্টনের ব্রাহ্মণ পরিবার বলতে পারেন ওদেরকে। কিন্তু কুলীন সমাজের বেড়া ভেঙে বেরিয়ে এসেছেন ম্যাহনি। হয়ে উঠেছেন দরিদ্র, খেটে খাওয়া মানুষের তাতরা। রাজনীতির ঘোড়ায় চড়া আধুনিক এক নাইট বলা যায় তাকে। সবার ধারণা আগামী বছরের নির্বাচনে জয়ী হয়ে হোয়াইট হাউসে বসতে চলেছেন তিনি। ফেনিসের লক্ষ্য অর্জনের জন্য এর চেয়ে ভালো পজিশন আর কি হতে পারে? তাহলে বলতেই হয়, এত বছর ধরে দারুণ এক কাবার মেনটেন করছেন দুজনে। ঘটনা যাই হোক, এরা কোথাও পালিয়ে যাচ্ছে না। ঠিক আছে, রোম আর সেন্ট পিটারবার্গ, মানে লেনিনগ্রাদ
থেকে শুরু করা যাক। বিয়াঞ্চি আর ভারাকিনের বংশধরকে খুঁজে বের করব আমরা, ওরাই সব নয়। মারিয়া মাজোলা বলেছিলেন ওদেরকে নিয়ন্ত্রণ করছেন আরেকজন, যার কণ্ঠ ঝোড়ো বাতাসের চেয়ে ভয়ঙ্কর। বিড়বিড় করল কুয়াশা, রাখাল বালক? এখন আর বালক নেই সে, বলল রানা। কি পরিচয় নিয়েছে কে জানে। শিষ্যদের পরিবার দিয়েই শুরু করব আমরা। ঠিকমতো এগোতে পারলে নিশ্চয়ই খোঁজ পাওয়া যাবে ওই রাখাল বালক, রাখাল বুড়োর। রাশায় যেতে পারবেন আপনি? লেনিনগ্রাদে? পারবো, ব্যবস্থা করা আছে আমার। হেলসিঙ্কি হয়ে ঢুকতে অসুবিধা হবে না। ভালো। হেলসিঙ্কিতে কোথায় উঠবেন? ট্রাভাস্টিয়ান হোটেলে। আমি যোগাযোগ করব ওখানে। কি নাম বলবো? আমার আসল নাম মনসুর আলী। শারদ শিল্পী হিসেবে ওখানকার লোকে চেনে আমাকে। আসুন তাহলে, আমাদের কোড ঠিক করে নিই। বলতে বলতে সোনিয়ার দিকে তাকালো রানা। মোটামুটি ভদ্র চেহারার এক বাস্তিয়ান নাবিকের সঙ্গে কথা বলছে মেয়েটা। বুদ্ধিমতী বারবার খেপে গেলে যে লোকের মনোযোগ আকর্ষণ করা হবে তা বুঝতে পেরেছে। মুখে হালকা হাসি ফুটিয়ে আলাপ চালিয়ে যাচ্ছে সে। সাবধানে বজায় রাখছে দূরত্ব, নাবিক যাতে বেশি অগ্রসর হতে না পারে। আচরণে এক ধরনের আভিজাত্য প্রকাশ পাচ্ছে ওর। কি ভাবছো? জিজ্ঞেস করলো কুয়াশা। ওকে বসে রাখতে পারবে? খুব শীঘ্রই সেটা জানতে পারবো আমরা, মৃদু গলায় বলল রানা। 19। ইটালিয়ান উপকূলের দিকে ধীর গতিতে এগোচ্ছে ট্রলার। সাগর উত্তাল, ঢেউয়ের সঙ্গে অবিরাম যুদ্ধ করছে ছোট জলযান। বাস্তিয়া থেকে রওনা হবার পর কেটে গেছে পুরো 17 ঘন্টা। সন্ধ্যা নামতে দেরি নেই। সূর্য ডুবে গেলেই একটা লাইফ বোটে করে নামিয়ে দেওয়া হবে রানা আর সোনিয়াকে। ওটাই তীরে নিয়ে যাবে ওদেরকে। স্রোতগতির এই যাত্রায় একটা লাভ হয়েছে রানার, যথেষ্ট সময় পেয়েছে সোনিয়ার সঙ্গে সখ্য গড়বার, ওর ব্যাপারে জানবার। ইতোমধ্যে জানা হয়ে গেছে সোনিয়ার পিতা পিয়েরো মাজোলা ছিলেন নাবিক। ফ্রেঞ্চ মেইনল্যান্ডে গিয়ে প্রেমে পড়েছিলেন ওর ফরাসি মায়ের। পরে বিয়ে করে ফিরে এসেছিলেন কোর্সিকায়। থিত হয়েছিলেন ভেস্কোভাতোয়। তাহলে তুমি কনভেন্ট স্কুলে ফ্রেঞ্চ শিখেছো কেন? অবাক হয়ে জিজ্ঞেস করেছে রানা। মায়ের কাছ থেকেই তো শিখতে পারতাম, কিন্তু শিখিনি, হাসতে হাসতে বলেছে সোনিয়া। বাবার ইতালিয়ান নিয়ে সারাক্ষণ খোঁটা দিতেন মা, তাই ওকে রাগাবার জন্য স্কুলে গিয়ে ফ্রেঞ্চ ক্লাস করেছি। অদ্ভুত এক পরিবর্তন এসেছে মেয়েটার ভিতর। পড়তো বেশি, ওর কথা যেন ভুলে গেছে। হাসছে সারাক্ষণ এটা সেটা নিয়ে। কৃত্রিম নয়, সত্যিকার হাসি। ওর আনন্দে উচ্ছল চোখের দিকে তাকালেই বোঝা যায় সেটা। বিশ্বাস করা মুশকিল, এই মেয়ে কোর্সিকার পাহাড়ে কি কঠোর রূপ নিয়ে হাজির হয়েছিল ওর আর কুয়াশার সামনে। ওদেরকে হুমকি দিচ্ছিল লুপো শটগান হাতে নিয়ে। তুমি বন্দুক চালাতে শিখেছো কোথায়? একসময় প্রশ্ন করলো রানা। কি আর বলবো, একটা বয়সে মানুষ খানিকটা পাগল হয়ে যায় না? আমিও হয়েছিলাম। ভাবতাম ভায়োলেন্স ছাড়া সমাজকে বদলাবার কোনো উপায় নেই। ব্রিগেড রোজের বদমাশগুলো সেই সুযোগ নেয়, আমাকে ভর্তি করে নেয় ওদের দলে। ব্রিগেড রোজ? চমকে উঠল রানা। কি সর্বনাশ, তুমি রেড ব্রিগেডে ছিলে? মাথা জাগালো সোনিয়া। মেডিসিনায় ওদের একটা ক্যাম্পে কয়েক সপ্তাহ কাটিয়েছি আমি। অস্ত্র চালাতে শিখেছি, দেয়াল বাইতে শিখেছি, কিভাবে বেআইনি জিনিসপত্র পাচার করতে হয় তা শিখেছি। অবশ্য কোনোটাতেই খুব একটা ভালো করতে পারিনি। ধীরে ধীরে ঝোঁক কেটে যেতে শুরু করলো। এরপর একদিন একটা ছেলে, আমারই মতো নতুন এক রিক্রুট, মারা পড়ল ক্যাম্পে। ক্যাম্প লিডার বলল ট্রেনিং অ্যাক্সিডেন্ট, আসলে তা নয়। কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়া ছুরি বন্দুক হাতে মানুষকে ছেড়ে দিলে এসব তো ঘটবেই। আমার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল ছেলেটা। ক্ষত থেকে রক্ত পড়ছিল অনবরত। আতঙ্ক আর দুঃখ ভর করেছিল ওর দু চোখে। কিচ্ছু করতে পারিনি ওর জন্য, সহ্য হয়নি সে কষ্ট। বুঝতে পেরেছিলাম অস্ত্রের ভাষা শিখতে পারবো না কোনোদিন কোনোদিন। সে রাতেই ক্যাম্প থেকে পালিয়ে আসি। সেদিন রাতে লুপো হাতে
পাহাড়ে যেভাবে কথা বলছিলে তাতে তোমাকে এতটা নরম বলে মনে হয়নি আমার কাছে, রানা মন্তব্য করল। ওটা অভিনয় ছিল সিনিয়র, বলল সোনিয়া। অন্ধকারে আমার চোখ দেখতে পাওনি, তাহলেই বুঝে ফেলতে সব। কথাটা বিশ্বাস করলো রানা। কিছুক্ষণ চুপ করে রইল সোনিয়া, তারপর বলল, একটা ব্যাপারে এখনো আমাদের মধ্যে ফয়সালা হয়নি সিনিয়র। কিসের কথা বলছো? জানতে চাইল রানা। আমার ভবিষ্যৎ। কৌশিকা থেকে বেরিয়ে এসেছি। এবার কি করবে তুমি আমাকে নিয়ে? তোমার কি ধারণা? পাল্টা প্রশ্ন করলো রানা। জানি না, কিন্তু এখন পর্যন্ত তোমাদের সব কথা শুনেছি আমি, পালাইনি। এখনো যদি আমাকে বিশ্বাস করতে না পারো? পালাওনি কেন? বাধা দিয়ে জিজ্ঞেস করলো রানা। ভয়ে। তোমরা দুই বন্ধু মোটেই সাধারণ মানুষ নও। আচার আচরণে ভদ্রলোক, তাতে সন্দেহ নেই, কিন্তু দুজনের ভিতরেই নিষ্ঠুরতার আভাস পেয়েছি আমি। তাতেই বাধা পেয়েছো? হ্যাঁ, মনে হচ্ছিল পালাবার চেষ্টা করলেই তোমার বন্ধু আমাকে গুলি করে মারবে। ওটা তোমার মনের ভুল। আমাদের সঙ্গে তুমি সম্পূর্ণ নিরাপদ নিরাপদ ছিলে। এখনো কি আমি নিরাপদ? যদি কথা দিই কাউকে কিছু বলবো না, তাহলে তুমি আমাকে যেতে দেবে? কোথায় যাবে? বলো গো না। ওখানে কাজ জুটিয়ে নিতে পারবো আমি। কি ধরনের কাজ? উল্লেখ করার কিছু না। ইউনিভার্সিটির রিসার্চার হিসেবে যোগ দিতে পারবো। আগেও করেছি ও কাজ। বইপত্র ঘেটে ঘুটিয়ে প্রফেসরের জন্য বিভিন্ন তথ্য জোগাড় করতে হয়। ওরা সেসব থেকে নিজেদের আর্টিকেল তৈরি করেন। রিসার্চার? মুচকে হাসল রানা। বেতন কেমন পাও? চলে যায় কোনো মতে। কিন্তু ওসব নিয়ে তোমার মাথা ব্যথা কিসের? আমাকে বলো গোনায় যেতে দেবে কি না বলো। বুঝতে পারছি বেতন ভালো না। ও পেশায় ফিরে যাবার দরকার কি? কাজটা আমার পছন্দের, জবাব দিল সোনিয়া। তাছাড়া বাধা ধরা রুটিন অনুসরণ করতে হয় না। যখন খুশি কাজ করলাম, যখন খুশি অন্য কিছু নিয়ে মেতে রইলাম। মানেটা দাঁড়াচ্ছে তুমি একজন স্বাধীন ফ্রিল্যান্সার, খেয়াল খুশি মতো ব্যবসা করছো। বাঁকাসুরে বলল রানা। পুঁজিবাদের মূলে কিন্তু ওটাই। ফালতু কথা বলছো তুমি, তেতে উঠল সোনিয়া। আমার প্রশ্নকে এড়িয়ে যাচ্ছ বারবার। কি প্রশ্ন? আমাকে তুমি যেতে দেবে কিনা? বিশ্বাস করবে আমাকে, নাকি তোমার অসতর্কতার জন্য তকে তকে থাকতে হবে, যাতে পালাতে পারি? উদাহরণের চেষ্টা না করাই উচিত হবে, শান্ত গলায় বলল রানা। শোনো, তোমাকে আমি অবিশ্বাস করি না, কিন্তু একটু আগেই তো বললে এখন পর্যন্ত পালাবার চেষ্টা করোনি প্রাণের ভয়ে। তার মানে আমাদের উপর একবারও আস্থা রাখোনি। তুমি থেকেছ শুধুই ভয় পাওয়ার কারণে। এখন নিজেই বলো, ছাড়া পাবার পর যে মুখ বন্ধ রাখবে সে ব্যাপারে আমি নিশ্চিত হব কিভাবে? আমার উপর আস্থা রাখোনি তুমি। আমি কি করে আস্থা রাখবো তোমার উপরে? ক্ষণিকের জন্য মুখের ভাষা হারালো সোনিয়া। নির্বাক হয়ে তাকিয়ে রইল ডেকের দিকে। ট্রলারের নাবিকরা লাইফ বোট নামানোর তোড়জোড় শুরু করেছে। একটু পর ও বলল, তার মানে কি তীরে পৌঁছে আমাকে খুন করবে তুমি? ওটা ছাড়া তো আমার মুখ বন্ধ রাখার আর কোনো উপায়ও নেই। বাজে কথা বলো না। অমন ধারণা মাথায় এলো কেন তোমার? আর কি বিকল্প আছে আমার? আমি তোমাকে একটা কাজ দিতে চাই। তোমার কাছে কাজ চাই না আমি সিনিয়র, শুধু মুক্তি চাই। সময় এলে তাও পাবে। লাইফ বোট লাইফ বোট নামিয়ে ফেলেছে নাবিকরা। ডাফল ব্যাগ আর হ্যাভারস্যাক নিয়ে উঠে দাঁড়ালো রানা। হাত বাড়িয়ে দিল সোনিয়ার দিকে। চলো, যাবার সময় হয়েছে। হাত ধরল না সোনিয়া, উঠে দাঁড়ালো, কিন্তু রানার দিকে ফিরেও তাকালো না। তীরে নেমেই একটা ট্যাক্সি ভাড়া করলো রানা, রোমে যাবে। দূরের গন্তব্যের কথা শুনে ড্রাইভার শুরুতে একটু গাইগুই করছিল, কিন্তু ওর হাতে ডলারের তারা দেখলে দেখতে পেয়ে মত পাল্টালো। পথে একটা খাবারের দোকানের সামনে 15 মিনিটের বিরতি নিল ওরা। ডিনার সারল, তারপর আবার উঠে পড়ল ট্যাক্সিতে। রাত 8টা বাজার খানেক আগে পৌঁছে গেল রাজধানীর উপকণ্ঠে। রাস্তাঘাটে তখনও মানুষের ভিড়। দোকানপাটে চলছে শেষ মুহূর্তের কেনা বেচা। গাড়ি থামাও। পোশাকের একটা দোকান দেখতে পেয়ে ড্রাইভারকে বলল রানা, ইঞ্জিন বন্ধ করো না, আমি যাব আর আসবো। কোথায় যাচ্ছ? জানতে চাইল সোনিয়া। তোমার জন্য কাপড় কিনতে। ইশারায় ওর পরনের ফিল্ড জ্যাকেট আর ট্রাউজার দেখালো রানা। এ পোশাকে ভালো কোনো দোকানে ঢুকতে পারবে না। 5 মিনিট পরেই ফিরে এলো ও। হাতের ব্যাগে ডেনিম স্ল্যাক্স, সাদা ব্লাউজ আর একটা উলের সোয়েটার। সোনিয়ার হাতে তুলে দিয়ে বলল, সাইজটা আন্দাজ করে নিতে হয়েছে। একটু এদিক ওদিক হলে কিছু মনে করো না।
চটপট পরে ফেলো এগুলো এখানে। চোখ কপালে তুলল সোনিয়া। তোমার কি মাথা খারাপ হয়েছে? লজ্জা শরমের কথা ভুলে যাও কিছুক্ষণের জন্য, বলল রানা। আমি অন্যদিকে তাকাচ্ছি, হাতে সময় নেই। দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার আগেই তোমাকে নিয়ে কেনাকাটা সারতে হবে আমাকে। এগুলোই হবে না, আরও জামা কাপড় দরকার তোমার। ড্রাইভারের দিকে ফিরল। রিভার মিররে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সে। হাই, গাড়ি চালাতে শুরু করো, ধমকে উঠল ও। আবার যদি পিছনে তাকাতে দেখি, চোখ গেলে দেব। ব্যতিব্যস্ত হয়ে ট্যাক্সিকে আগে বাড়ালো ড্রাইভার। ডাফল ব্যাগ থেকে একটা জ্যাকেট বের করে গায়ে চলালো রানা। জানালা দিয়ে চোখ জানালা দিয়ে চোখ ফেরালো বাইরে। পাশে সোনিয়াও দ্বিধা ঝেড়ে ফেলে কাপড় বদলাতে শুরু করেছে। খাকি ট্রাউজার খুলে ফেলে ডেনিম পরল। চকিতের জন্য চোখের কোণ দিয়ে ওর সুগঠিত পাজরা দেখতে পেল রানা। নিজেকে সংবরণ করার জন্য বন্ধ করে ফেলল দু চোখ। ফিল্ড জ্যাকেট আর শার্ট খুলে ব্লাউজ পরল সোনিয়া, উপরে সোয়েটার। বলল, এবার মাথা ঘোরাতে পারো সিনিয়র। সোজা হয়ে মেয়েটার দিকে তাকালো রানা। ঢোক গেল সঙ্গে সঙ্গে। নতুন পোশাকে আবেদন বেড়ে গেছে সোনিয়ার। সোয়েটার একটু আটসাট হয়েছে, উঁচু হয়ে আছে যুগল স্তন। চোখ আটকে যাচ্ছিল ওদিকে। নীরবে নিজেকে শাসন করে দৃষ্টি তুলল উপর দিকে। দ্যাটস বেটার, বলল। এখন আর পাহাড়ি মেয়ের মতো লাগছে না তোমাকে। শুনে খুশি হলাম, কিন্তু তোমার পছন্দ ভালো না। আমি হলে এ পোশাক কিছুতেই কিনতাম না। ইচ্ছে হলে ঘন্টাখানেক পরে ছুঁড়ে ফেলে দিও এগুলো অন্য পোশাক কেনা হয়ে গেলে। ড্রাইভারের দিকে ফিরল রানা। ভিয়া কন্ট্রোটিতে চলো, ওখানেই ভাড়া মিটিয়ে তোমাকে ছেড়ে দেবো আমরা। ভিয়া কন্ট্রোটির ক্লোদিংস স্টোরটা বিশাল, একেবারে প্রথম শ্রেণীর। ধনী ক্রেতা ছাড়া আর কারো আনাগোনা নেই ওখানে। বলা বাহুল্য, এমন দোকানে আগে কখনো পা রাখেনি সোনিয়া। তারপরে ভিতরে ঢুকে নিজেকে সংযত রাখলো ও। প্রশংসনীয় একটা গুণ, শিরায় বইতে থাকা অভিজাত রক্তের প্রমাণ। বাস্তিয়ার মদ্যশালায় এই আভিজাত্যই লক্ষ্য করেছে রানা। সিল্কের একটা ড্রেস, সেই সঙ্গে চওড়া বিমের একটা সাদা হ্যাট আর হাই হিল জুতো পছন্দ করলো সোনিয়া। ফিটিং রুমে ঢুকে পড়লো ওগুলো। বেরিয়ে এসে রানাকে জিজ্ঞেস করলো, কেমন লাগছে? খুব সুন্দর। ওর দিকে তাকিয়ে হৃদস্পন্দন দ্রুততর হয়ে গেল রানার। তা তো বটেই, কিন্তু দাম দেখেছ? এই টাকা দিয়ে পড়তো ভেচিওর এক পরিবারের পুরো মাস চলে যাবে। না বাবা, এত দামি কাপড় চোপড়ের দরকার নেই। চলো অন্য কোথাও যাই। ঘোরাঘুরির সময় নেই। আর দু চারটে ড্রেস বাছাই করো, আর আন্ডারওয়্যার। তারপর আবার তোমার জন্য ব্রাশ, টুথপেস্ট, মেকআপ, চিরুনি এসব কিনতে যেতে হবে। তাড়াতাড়ি করো। তাই বলে এত খরচ করবে? খরচ নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। জলদি হাত পা চালাও। কেনাকাটা শেষে ভিয়া সিস্টিনার একটা বুথ থেকে পিয়াজ্জা নাভোনার এক রুমিং হাউজে ফোন করলো রানা। কামরা চাইলো। ওখানকার বৃদ্ধ বাড়িওয়ালা তার আর তার স্ত্রী ওর পূর্ব পরিচিত। রোমে এলে মাঝে মাঝে ওখানে ওঠে রানা। জায়গাটা জনবহুল, লোকের ভিড়ে মিশে যাবার জন্য আদর্শ। বার্নিনি ফাউন্টেন নামে একটা ঝর্ণা আছে ওখানে। রোমের সাধারণ জনতা এবং ট্যুরিস্টদের ভিড় লেগেই থাকে সবসময়। প্রচুর আউটডোর ক্যাফে আছে, যে কোনো একটায় বসে সহজে নজর রাখা যায় চারপাশে। এ মুহূর্তে অমন জায়গায় দরকার ওর। আধ ঘন্টার মধ্যে পিয়াজ্জা নাভনায় পৌঁছলো রানা, সোনিয়া। কামরা পর্যন্ত বাড়িওয়ালা নিজেই নিয়ে গেল ওদেরকে। ভিতরে ঢুকে তার হাতে খুচরো কিছু টাকা গুঁজে দিল রানা। বিদায় দিয়ে বন্ধ করলো দরজা। কামরার ভিতর নজর বোলাচ্ছে সোনিয়া। বিল্ডিংটা পুরনো, ছাদ তাই অনেক উঁচুতে। জানালাগুলো অনেক বড়। খুললে নিচে পিয়াজ্জার চত্বরের পুরোটা দৃষ্টিগোচর হয়। দেয়ালের পাশে ঠেস দেয়া সোফায় বসে পড়ল রানা। বিছানার দিকে ইশারা করে সোনিয়াকে বলল, সারাদিনে অনেক ধকল গেছে, শুয়ে পড়ো, বিশ্রাম দরকার আমাদের। কথাটা সোনিয়ার কানে গেছে বলে মনে হলো না। শপিং ব্যাগ থেকে সিল্কের ড্রেসটা বের করে নাড়াচাড়া করছে ও। জিজ্ঞেস করলো, আচ্ছা, আমাকে এত দামি জামা কাপড় কিনে দিলে কেন তুমি? আগামীকাল কয়েক জায়গায় যাব আমরা, বলল রানা, তাই ভালো পোশাক দরকার হবে তোমার। নিশ্চয় বড়লোকি ক্লাব বা হোটেলের কথা বলছো।
ঠিক তা না, কয়েকজনের সঙ্গে দেখা করতে হবে আমাকে। তুমি সঙ্গে থাকলে ভালো হয়। কারণ যাই হোক, ধন্যবাদ। এত সুন্দর জামা আগে কোনো দিন পরিনি আমি। ও কিছু না, সুন্দর মেয়েদের তো সুন্দর পোশাকই পরা উচিত। অযাচিত প্রশংসা পেয়ে গাল একটু গোলাপি হয়ে উঠল সোনিয়ার। প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল, তুমি কোথায় শোবে? কিছু ভেবো না, আমি খাঁটি ভদ্রলোক। সোফার উপর চাপড় দিল রানা। আমার জন্য এটাই কাফি। বাথরুমে চলে গেল সোনিয়া পোশাক পাল্টাবে। জুতো মোজা খুলে রানা আছোয়া হয়ে সোফায়। বাতি নিভিয়ে দেব? বাথরুম থেকে বেরিয়ে জিজ্ঞেস করলো সোনিয়া। দাও। কয়েক মুহূর্তের মধ্যে অন্ধকারে ডুবে গেল কামরা। কাপড়ের খসখসানি শুনল রানা। বিছানায় উঠে পড়েছে সোনিয়া। সোনিয়া কিছুক্ষণ পর ডাকলো। বলো সিনিয়র, একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? বলো গো না, ছেড়ে কর্সিকায় গিয়েছিলে কেন তুমি? কেন জানতে চাইছো? সেফ কৌতূহল, আর কিছু না। বলেছি তো, দাদিকে সঙ্গ দেবার জন্য। কেন, তোমার বিশ্বাস হচ্ছে না? ওহো, আমার ধারণা আরো কোনো কারণ আছে। পাহাড়ি ওই এলাকা গা ঢাকা দেবার জন্য আদর্শ। তুমি কি লুকিয়ে থাকার চেষ্টা করছিলে? যদি করিও তাতে তোমার কি আসে যায়? অনেক কিছু আসে যায়। গলার স্বর কঠিন হলো রানার। তোমার দায়িত্ব এখন আমার কাঁধে। যদি কোনো সমস্যা থাকে সেটা খুলে বলতে হবে তোমাকে, যাতে বিপদ মোকাবেলার জন্য তৈরি থাকতে পারি আমি। চুপ করো, হেসে উঠল সোনিয়া। উঠে বসলো বিছানায়। সেদে আমার দায়িত্ব নিয়েছো তুমি। আমি তো চলেই যেতে চেয়েছি। কোথায় যাবে? জিজ্ঞেস করলো রানা। বলক বলগনার ব্যাপারে যা শুনেছি তা মিথ্যে। কিছুতেই ওখানে যাবে না তুমি। আমি তা বুঝতে পেরেছি, কিন্তু কেন?